হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই ভূতের গল্প শোনার রাত। আমি শেখর চলে এসেছি আবার নতুন একটা এপিসোড নিয়ে তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখো, গল্পগুলো ভালো লাগলে একটু লাইক করো। তোমাদের জন্যই, তোমাদের এন্টারটেনমেন্টের জন্যই এই অনুষ্ঠান। তোমাদের ছাড়া কখনো এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তোমাদের একটা লাইক, একটু সাবস্ক্রাইব, এগুলো ছাড়া আমার অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তোমরা আমার গল্পগুলো শোনো, ভিডিওগুলো দেখো। আর আজকের গল্প শুরু করব। আজকে একটা নতুন গল্প শুরু করার আগে আরও একটা কথা, আমার এই চ্যানেলে শোনানো ঘটনাগুলো বা গল্পগুলো অন্য কোনো চ্যানেলে আগে শোনানো হয়েছে কি হয়নি, ভূত সত্যি আদৌ আছে কি নেই, বিশ্বাস বা অবিশ্বাস, সমস্তটাই নিজেদের ব্যাপার। আর এই সমস্ত ব্যাপারগুলো কোনো যুক্তিতর্কে না গিয়ে শুধুমাত্র এটা একটা এন্টারটেনমেন্টমূলক অনুষ্ঠান হিসেবে ধরে নিলেই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। আমি শেখর রয়েছি তোমাদের সাথে গল্প পাঠে, সাউন্ড এবং ভিডিও এডিটিংয়েও আমি তোমাদের সাথে রইলাম। তা চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের নতুন গল্প, নতুন এপিসোড। আজকের গল্প মানুষ খেকো দানব। লেখক ঠিক যেভাবে গল্পটি লিখেছেন আমি ঠিক সেইভাবে গল্পটি পড়ে শোনানোর চেষ্টা করছি। এসএসসি পরীক্ষা শেষ, কি করব ভেবে পাচ্ছিলাম না। একদিন আম্মা বলল, চল সইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। আমি, আম্মা, বদরুল, হাদিমামা সবাই মিলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আম্মার সইয়ের বাড়ি বেড়াতে গেলাম। হই হই রই রই করে দিনগুলো খুব ভালোই কাটছে। এর মাঝে একদিন ওই এলাকায় মাইকে প্রচার হচ্ছে যাত্রা হবে। আমরা খুবই উৎফুল্ল। রাত্রে আমি, মামা, নয়ন ভাই, স্বপন, শরীফ আরও 3 জন মিলে রওনা হলাম। মোটামুটি 3 কিলোমিটার রাস্তা। তার মাঝে নাকি আবার নদী পার হতে হয়। প্রচণ্ড শীত, খোলা গলায় গান ছেড়ে নদীর পাড় দিয়ে চলেছি। পাশের ঘন কাশবনের ফাঁক দিয়ে মাঝে মাঝে 1 জোড়া 2 জোড়া চোখ এসে উঁকি দেয়। উঁকি দিয়েই শেয়ালগুলো পাশের ঝোপে হারিয়ে যায়। মামা বলল, শেয়ালরা রাত্রে নদীর পাড়ে আসে কাঁকড়া খাওয়ার জন্য। আমরা মূল নদীর ঘাটের কাছে এসে পৌঁছলাম। দেখি মাঝি নেই, কিন্তু নৌকা আছে। আমরা মাঝিকে ডাকাডাকি করতে লাগলাম। কিছুক্ষণ পর মাঝিকে দেখলাম কাশবন থেকে বেরিয়ে আসো। কিছুটা অপ্রকৃতস্থ কি লেগেছিল মনে নাই। নদী পার হলাম আরও 1 কিলোমিটার। এবার কিন্তু সোজা কাশবনের ভিতর দিয়েই যেতে হবে। ছোট্ট একটা রাস্তা, বোঝাই যাচ্ছে এটা একটা কাশবনই ছিল। 2 ধারের কাছের জন্য 2 পাশে কিছুই দেখা যাচ্ছে না, শুধু সামনে আর পিছনে দেখা যাচ্ছে। কিন্তু সামনে আর পিছনের 2 পাশে শুধু অন্ধকার আর অন্ধকার। কেননা চাঁদের আলো এত নিচে এসে পৌঁছচ্ছে না। আমরা সবাই হাঁটছি তো হাঁটছি। কুয়াশা পড়ে 2 পাশের কাশগুলো কিছুটা নুয়ে পড়েছে, ফলে হাঁটার সময় আমাদের মুখে এসে লাগছে। খুবই বিরক্তিকর একটা ব্যাপার। অনেকক্ষণ যাবৎ আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে কিছুক্ষণ পর পরেই কাশবনের ভিতরে একটা শব্দ হচ্ছে। শেষবার যখন শব্দটা শুনলাম তখন আমার মনে হলো কিছু একটা আমাদের সাথে সাথেই চলেছে। আর কিছুক্ষণ পর পর শব্দটা শুনিয়ে কি বোঝাতে চাচ্ছে বুঝলাম না। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, একটা নির্দিষ্ট সময় পর পর একই শব্দ শোনা যাচ্ছে। বন জঙ্গল পরিষ্কার করে করে সামনে যাওয়ার যে শব্দটা ঠিক সেই রকম। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, তবে কারো কাছে কিছু বললাম না। সোজা সামনে হাঁটছি।
থেকে থেকে শব্দটা আমি ঠিকই শুনতে পাচ্ছি। একটা জিনিস খুব অদ্ভুত লাগছিল যে সবাই কেমন জানি নির্বিকার, কেউ কি কিছু শুনতে পাচ্ছে না। তাহলে আমি কি কোনো হ্যালুসিনেশনে ভুগছি? মানুষের চেঁচামেচি শোনা যাচ্ছে, আমি আর মামা ছাড়া আর বাকি সবাই দৌড় দিল। আমরাও পিছনে পিছনে দৌড় লাগালাম, মোটামুটি সামনেই বসলাম। সবাই চিৎকার চেঁচামেচি করছে। 2 ঘন্টা। এর মাঝে আয়োজকদের একজন এসে বলে গেল চুপ করার জন্য, এক্ষুনি নাকি যাত্রা শুরু হবে। 5-10 সেকেন্ড চুপ ছিল, আবার চিল্লাচিল্লি। এবার স্থানীয় চেয়ারম্যানের অনুরোধ, সবাই চুপ। নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে, বাদ্যযন্ত্র বেজে উঠল। নাচ শুরু হবে মনে হচ্ছে। সে কি নাচ! নাচের তালে তালে দর্শকরা সবাই উন্মাতাল। মামার দিকে তাকিয়ে দেখি বসে বসে লাফাচ্ছে। মামা আমার দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল। কেউ কেউ টাকাও ছুঁড়ে মারছে। নৃত্যশিল্পী টাকা কুড়িয়ে ব্লাউজের ফাঁক দিয়ে বুকে রাখছে আর গা থেকে ধীরে ধীরে কাপড় খুলে ফেলছে। মামাকে দেখি বসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে। এদিকে দর্শক সারি থেকে কে জানি কাগজ দিয়ে বল তৈরি করে নৃত্যশিল্পীর গায়ে মারল। শিল্পী কিছুটা বিব্রত বোঝাই যাচ্ছে। আয়োজককারীদের মধ্য থেকে একজন এসে অনুরোধ করে যাচ্ছে, শৃঙ্খলা বজায় রাখুন। অহেতুক ঝামেলা করা সহ্য হয়? কেউ একজন ওই আয়োজককারীর গায়ে জুতো ছুঁড়ে মারল। স্বেচ্ছাসেবক দলের 8-10 জন মিলে একটা লোককে শনাক্ত করে মার শুরু করলো। সাথে সাথে দর্শকরাও ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মাঝেই হাজার হাজার মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো। শরীফ স্বপন বলল, মামা দৌড় দেন, বিরাট মার লাগবে, নইলে এই এলাকা খুব খারাপ। আমরা দৌড় লাগালাম। শরীফ স্বপনরা সামনে দিয়ে, আমরা পিছনে। দৌড়চ্ছি তো দৌড়চ্ছি, পিছন দিক থেকে ধর 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 এইরকম বলে চিৎকার চেঁচামেচি করছে লোকেরা। এরকম হাজারো চিৎকার কানে ভেসে আসছে। পিছনে তাকিয়ে দেখি হাজারো মানুষ দিক বেদিক হয়ে দৌড়চ্ছে। আমরা তখন রাস্তা ছেড়ে কাশবনের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আগাচ্ছি। মামার জুতো ছিঁড়ে গেছে, বেচারা ওই জায়গায় বসে জুতোর জন্য শোক করা শুরু করলো। মামা আবার ভীষণ কৃপণ তো, আমরা মামাকে ধরে টেনে হিচড়ে ভিতরে নিয়ে যাচ্ছি। ধীরে ধীরে ধর 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 আওয়াজটাও স্তম্ভিত হয়ে আসছে। আমরা নদী পাড়ে এসে দাঁড়ালাম। হালকা চাঁদনি, ঘাটে কেউ নেই। সহজেই বুঝতে পারলাম ভয়ে কেউ এদিকটায় আসেনি। শরীফ বলল, এখানে দাঁড়ানোটা মোটেও নিরাপদ নয়, যে কোনোভাবেই নদীর পার হতে হবে। আমি আবার সাঁতার জানি না। মামা বলল, ভাগ্নে তুমি আমার কাঁধে ওঠো। আমি রাজি হলাম না। আমি সারা জীবন সব জায়গায় মাতব্বরি করলাম, শুধু পানি ছাড়া। কেননা হাজার চেষ্টা করেও যে সাঁতারটা শিখতে পারলাম না। আমার সবসময় ভয় বেশি পানিতে গেলে নিচ দিয়ে যদি কেউ টান দিয়ে দেয়। সবাই আমাকে অনেক বোঝানোর পরেও রাজি হলাম না। সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। একটা অজানা আতঙ্ক সবার ভিতরে কাজ করছে। সবাই আল্লাহর নাম নিচ্ছে। সবাই একটু ছড়ানো ছিটানো থাকলেও দেখলাম মুহূর্তের মাঝে একসাথে জড়ো হয়ে গেল। শব্দটার উৎপত্তি বোঝার চেষ্টা করতে লাগলাম। এর মাঝে শুনলাম লা ইলাহা ইল্লাল্লাহ। কাশবনের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেদিকে একটা ক্ষীণ আলোর রেখা কাশবনের উপর দিয়ে দেখা যাচ্ছে। আমরা সবাই সেদিকে তাকিয়ে রইলাম। আলোর তীব্রতা এবং শব্দের তীব্রতা বেড়েই চলেছে। সবাই এক দৃষ্টে ওই দিকে তাকিয়ে আছি। দেখি 2 জন মানুষ ওই কাশবনের পথ দিয়ে বের হয়ে আসছে। দুজনের হাতে 2টি হ্যারিকেন। পিছনে 4 জনে কাঁধে করে একটা খাটিয়া নিয়ে আসছে, সাদা কাপড় ঢাকা। বুঝলাম কোনো লাশ নিয়ে এসেছে। তার পিছনে আরও 2 জন হ্যারিকেন হাতে। অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দিলেন। সবার চোখে মুখে উৎকণ্ঠা স্পষ্ট। আমি একটু আগ বাড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলুন তো? সবচেয়ে বৃদ্ধ যে লোকটা সে বলল, মৃত ব্যক্তিটি হলেন
এই এলাকার জামাই, শ্বশুর বাড়িতে এসেছিল। সাপের কামড়ে সন্ধ্যায় মৃত্যু হয়েছে। তখন ওই পারে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে দাফনের জন্য। সবার জড়তা মনে হয় একটু কাটল। বাবা, নৌকা নেই? না চাচা, নৌকা তো কই দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, তাহলে আপনারা এইখানে লাশের পাশে দাঁড়ান, আমরা গিয়ে নৌকা নিয়ে আসছি। এইটা কি হয়? মাথাটা আবার ঝিনঝিন করে উঠল, একটু সন্দেহ লাগছিল। শেষে আমি বললাম, আপনারা 4 জন এবং আমরা 4 জন মিলে গিয়ে নৌকা নিয়ে আসবো, আর বাকি সবাই এখানে থাকুক। চাচা মনে হয় আমার মনের কথা বুঝতে পারল। চাচার মুখে যে হাসিটা দেখলাম, সেই হাসির রহস্য 1000 রকমের হতে পারে। আমরা 8 জন মিলে রওনা হলাম। নদীর পাড় ধরে হাঁটছি, সাথে 2টি হ্যারিকেন। চাচা মনে হয় মাঝির বাড়ি চেনে। সেই দেখলাম চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। একটা জায়গায় এসে চাচা থামতে বলল। টর্চ লাইট মেরে দেখলাম ঘাটে ওই বিশাল নৌকাটা বাঁধা আছে। জায়গাটা অনেক অন্ধকার। নদীর পাড়ের উপরে বাড়িঘরও আছে, কিন্তু মনে হচ্ছে যেন মৃত্যুপুরী। কিছুটা ভয় ভয় লাগছে। একটা পেঁচা উড়ে গেল, পানিতে কিছু পড়ার শব্দ। চাচা তখন মাঝির নাম ধরে ডাকতে লাগলো, এই হালিম। বুঝতে পারলাম মাঝির নাম হালিম। কোনো সাড়া শব্দ নাই। চাচার আগে বলতে লাগলো, সবাই কি ময়রা ভূত হয়ে গেছে? শেষে আমরাই নৌকা নিয়ে আসলাম। অনেক বড় নৌকা। নৌকার ছাদ নেই, উপরে কাঠ দিয়ে মেঝে করা হয়েছে, তবে মাঝখানে 4 হাতের মতন জায়গা ফাঁকা। পানি সেচের সুবিধার জন্য এটা করা হয়। আমরা ওই ফাঁকের এক পাশে এসে বসলাম, অন্য পাশে ওরা। আমি নৌকার শেষ মাথায় বসলাম। নৌকা যখন ছাড়বে ঠিক তখনই কাশবনের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, বাবারা, আমারে একটু নিয়ে যাও। টর্চ লাইট মেরে দেখি এক বৃদ্ধ লোক। ভাবলাম, এত রাত্রে আমরা নিয়ে না গেলে বেচারা কিভাবে পার হবে। তাই আমি সবাইকে অনুরোধ করলাম নেওয়ার জন্য। নৌকাটি ভাসিয়ে লোকটি লাফ দিয়ে নৌকায় উঠল। নৌকাটি দোলনার মতন দোল খেতে লাগলো। আমার কাছে মনে হলো সবাই নৌকায় ওঠার পর নৌকাটি যতটুকু ডুবলো, ওই লোকটি ওঠার পর আরো বেশি ডুবল। লোকটি লাশের ঠিক পায়ের কাছে বসলো। নৌকা চলতে শুরু করলো। খুব বেশি বড় নয় নদীটা, কিছুটা স্রোত আছে। মনের ভিতর অজানা আশঙ্কাটা যতই ভুলে থাকার চেষ্টা করছি, ততই মনে পড়ছে ওই হালকা চাঁদনি রাতে কাশবনের উপরে কুয়াশার ধোঁয়া যে মায়াবী জাল সৃষ্টি করেছে, তা আলিফ লাইলার কথা মনে করিয়ে দিল। ভয় কাটানোর জন্য মনে মনে গান গাওয়ার চেষ্টা করলাম। জোর করেই কিছুটা অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। দূরে ভেসে যাওয়ার কলাগাছরূপী লাশগুলোকে এক মনে দেখছিলাম। হঠাৎ যে নৌকা চালাচ্ছিল তার বিকট চিৎকার, কেউ একজন পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ। আমি ঘুরে তাকাতে তাকাতেই সমস্ত নৌকাটা দুলে উঠল, যেন কোনো নীল দরিয়ায় নৌকাটি ঝড়ের কবলে পড়েছে। সবাই লাফিয়ে পানিতে পড়ছে। মামা চিৎকার করে পানিতে লাফ দেওয়ার জন্য বলছে। আমি উঠে দাঁড়ালাম। নৌকার শেষ মাথায় টর্চ লাইট মেরে দেখি বৃদ্ধটি লাশের একটি পা ধরে পায়ের মাংস খাচ্ছে। পায়ের হাড়টি স্পষ্ট দেখতে পাচ্ছি। বৃদ্ধটির মুখে আলো পড়তেই আমার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। মুখে রক্তের দাগের মতন এবড়ো থেবড়ো মাংস ল্যাপটানো। বিভৎস দৃশ্য একটা। খুব বমি আসতে লাগলো। আমি জোর করে চেষ্টা করছি সবকিছু আটকিয়ে রাখতে। তীরের দিকে তাকালাম। বুঝতেই পারছি এতটুকু সাঁতার দিয়ে পার হওয়া আমার পক্ষে সম্ভব নয়। সবাইকে দেখলাম চিৎকার করছে আর দৌড়চ্ছে। আমি বৃদ্ধের দিকে টর্চ লাইট মেরে দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধটি আমার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। ঝপাত যতক্ষণ পারলাম সাঁতার কাটতে থাকলাম। শেষে মাটি হাঁটুতে লাগলো। বুঝতেই পারলাম তীরে এসে পৌঁছেছি।
দৌড় লাগালাম। চিৎকার অনুসরণ করে কাশবনের ভিতর দিয়ে দৌড়তে লাগলাম। হাজার হাজার মানুষের চিৎকার, চারিদিকে মশাল আর মশাল। কেউ কেউ ডাকাত ডাকাত করে চিল্লাচ্ছে। কাশবনের ওই পাশেই একটা বাড়ি আছে, সেখানে সবাই পড়ে রইল। আমিও গিয়ে ওইখানে শুয়ে পড়লাম। চারিদিকে মানুষ ঘিরে ধরেছে। কেউ কেউ আমার কাছে ঘটনা জানতে চাইল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। এর মাঝে একজন সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিল। সবার মাথায় পানি ঢালার ব্যবস্থা করতে বলল। মামার হুঁশ হওয়ার পর আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই না, বাইচে আছো? আপা আমারে মাইরাই ফেলতো। একে একে সবার হুঁশ হলো। আমি সব ঘটনা খুলে বললাম। এর মাঝে দেখি শরীফের আব্বাও লোক নিয়ে হাজির। কেউ কেউ নদীর পাড়ে যাওয়ার সাহস দেখালো। শেষে আমি সবাইকে নিয়ে নদীর পাড়ে গেলাম। নৌকা নাই। আমরা স্রোতের অনুকূলে হেঁটে যাচ্ছি। সবাই চিৎকার করে উঠল, ওই যে নৌকা! দেখলাম শুধু কঙ্কালটা আছে। এর মাঝে একজন বলল, দেখি তো মাটিতে রাক্ষসটার পায়ের দাগ আছে কিনা। আমরা নদীর পাড়ে কোনো পায়ের দাগ পাইনি। শেষে ওই কঙ্কালটিই মাটি দেওয়া হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো সদস্য, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে। তাহলে আজকের মতন বিদায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতন শুভরাত্রি।